হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্ডারে পড়ছো, তোমাদের যে আর কি বাংলাদেশের যে সাহিত্য রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের যে আজকে সিলেবাস যে আছে, ঠিক আছে, সিলেবাস নিয়ে আলোচনা করছি। পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করবো কি কি বিষয় তোমাদের পড়তে হবে, খাতার পেন নিয়ে বসে পড়বে, ঠিক আছে। দেখো, প্রথমেই তোমাদের যে পাঠ্যসূচির যে রূপরেখাটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। দেখো, 3টা মডিউলে কিন্তু তোমাদের এই সিলেবাসটা ভাগ করে দেওয়া আছে। প্রথমে মডিউল 1-এ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কথা সাহিত্যে ঐতিহ্যবাহী ও আধুনিক ধারা, যেখানে পাঠ্য তালিকায় রয়েছে কালজয়ী সামাজিক উপন্যাস সূর্য দীঘল বাড়ি এবং প্যাপিরাসের প্রকাশিত একাধিক কালজয়ী ছোট গল্পের সংকলন কিন্তু আছে মডিউল 1-এ, মানে কথা সাহিত্য আমরা বলতে পারছি। তারপরে তোমাদের মডিউল 2-তে কি বিষয়টা রয়েছে, দেখো, কবিতা ও নাটক, যেখান থেকে সপ্তর্ষি প্রকাশ বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের যে বাছাই করা কয়েকটা কবিতা এবং মুনির চৌধুরীর ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা কয়েকটা ঐতিহাসিক নাটক, একটা যে কবর যে নাটকটা রয়েছে এটা কিন্তু তোমাদের মডিউল 2-তে আছে, ঠিক আছে। আর মডিউল 3-তে আমরা দেখতে পাচ্ছি বাঙালি, তার সঙ্গে বাংলাদেশের সংকলনের নির্বাচিত মননশীল প্রবন্ধাবলী এবং বাঙালির ইতিহাস, ভাষা সংস্কার, দ্বিজাতি তত্ত্বের স্বরূপ সন্ধান এবং সমাজ ভাবনার যে চালচিত্র রয়েছে সেটা কিন্তু তোমাদের মডিউল 3-তে রয়েছে। এবার 3টা মডিউলে কিন্তু তোমাদের সিলেবাসটা ভাগ করে দেওয়া আছে। এবার এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো, চলে যাচ্ছি আলোচনার বিষয়। প্রথমে মডিউল 1-এ চলে আসছি, কথা সাহিত্য, যেখান থেকে তোমাদের কি পড়তে হবে বলে দিচ্ছি। উপন্যাস যে আছে, ঠিক আছে, প্রথমেই আছে উপন্যাস, যেখানে সূর্য দীঘল বাড়ি, ঠিক আছে, এই উপন্যাসটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। আবু ইসহাকের রচিত গ্রামীণ পটভূমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলাদেশের অবহেলিত জীবনচিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উপন্যাসটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এই উপন্যাসটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে খ নম্বরে কি বলেছে, প্যাপিরাসের প্রকাশিত গল্প সংকলন, যেখান থেকে যে কয়েকটা গল্প সংকলন তোমাদের পড়তে হবে এখানে বলে দিয়েছে এক এক করে। আত্মজা ও একটি কবরী গাছ, ঠিক আছে, হাসান আজিজুল হকের রচিত আর কি। তারপরে রয়েছে খেয়াই নদীর বাঘ বদল, সেলিলা হোসেনের রচিত। তারপরে রয়েছে সুন্দর মানুষ, বিপ্রদাস বড়ুয়া রচিত। তারপরে রয়েছে যুগলবন্দি জাম্মান ইলিয়াস যে রয়েছে তার রচিত। এই কয়েকটা কিন্তু গল্প সংকলন তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি পরে কি রয়েছে, দেখো, মডিউল 2-তে তো তোমাদের বলেছি আগে শুরুতেই বললাম মডিউল 2-তে কিন্তু তোমাদের কবিতা আর নাটক রয়েছে, ঠিক আছে। এবং এই কবিতা থেকে তোমাদের কি কি পড়তে হবে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে যে বলছে রণজিৎ দাস ও সাজ্জাদ শরীফ যে রয়েছে তার সপ্তর্ষি প্রকাশিত বাংলাদেশে কয়েকটি শ্রেষ্ঠ কবিতা এর মধ্যে দিয়ে দিয়েছে। সেখান থেকে প্রথমে তোমাদের পড়তে হচ্ছে স্বাধীনতা তুমি, শামসুর রহিমান যে রয়েছে তার রচিত। এইটা কিন্তু তোমাদের এই কবিতাটা পড়তে হচ্ছে। তারপরে কি আছে, নগর ধ্বংসের আগে, আজাদের রচিত। তারপরে যে কবিতাটা বলে দিয়েছে, একে করে নাম বলে দিয়েছে কবিতাগুলোর, জুঁই ফুলের চেয়ে সাদা ভাতই সুন্দর। তারপরে কবিতার নাম দেখো বলে দিয়েছে, তোমার দূরত্ব নিত্য আমার ক্রোধের দিনে। দাউ হায়দার যে রয়েছে তার রচিত এই কবিতাটা পড়তে হচ্ছে। তারপরে রয়েছে সোনালী কাবিন, যেটা আল মাহমুদ যে রয়েছে তার রচিত এই কবিতা। তারপরে রয়েছে তোমাকে অভিধান প্রিয়তমা, শহীদ কাদরি যে রয়েছে তার রচিত এই কবিতা। তারপরে রয়েছে মানুষ, নির্মলেন্দু রচিত। তারপরে রয়েছে বাতাস লাশের গন্ধ, রুদ্র, মোহাম্মদ শহীদুল্লাহ যে রয়েছে তার রচিত। এই কয়েকটা কবিতা কিন্তু পড়তে হচ্ছে তোমাদের। নির্বাচিত বাংলাদেশের যে কবিরা যে রয়েছে তাদের যে সপ্তর্ষি প্রকাশিত শ্রেষ্ঠ যে কবিতাগুলো রয়েছে এই কয়েকটা কবিতা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। প্রত্যেকটার নামগুলো বলে দিয়েছি, কবির নামগুলো কিন্তু বলে দিয়েছি। তারপরে দেখো, লাস্টে বললাম তোমাদের কবিতা আর নাটক যে রয়েছে মডিউল 2-তে, কবিতাগুলোর নাম বলে দিয়েছি। এখন একটা নাটকই কিন্তু তোমাদের শুধু পড়তে হচ্ছে, কবর যে নাটক রয়েছে। কবর, এই নাটকটা, এক সেকেন্ড, কি বলছে, এই যে কবর যে নাটক রয়েছে মুনির চৌধুরী, ঠিক আছে, মুনির চৌধুরীর রচিত এই কবর নাটক কিন্তু পড়তে হচ্ছে তোমাদের। 1952 সালের ভাষা আন্দোলনের মহান পটভূমিকায় কারাবন্দী অবস্থায় রচিত বাংলার নাট্য সাহিত্যের এক অমূল্য সম্পদ, তার সঙ্গে কালজয়ী কৃত্যে, ঠিক আছে। এই নাটকটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে মডিউল 3-তে কি আছে চলে যাচ্ছি। দেখো, এখানে বলে দিয়েছে একে করে,
মডিউল 3-তে তোমাদের পড়তে হচ্ছে মননশীল কয়েকটা প্রবন্ধ, ঠিক আছে, মানে বাংলাদেশের যে প্রবন্ধগুলো রয়েছে, বাঙালি ও বাংলাদেশের যে প্রবন্ধ, সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। এক এক করে প্রবন্ধের নাম, প্রাবন্ধিক, তার সঙ্গে মূল আলোচনার ক্ষেত্র সুন্দরভাবে ছক দিয়ে কিন্তু এখানে আর কি দিয়ে দেওয়া আছে। আমি নামগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথম প্রবন্ধ যেটা তোমাদের পড়তে হচ্ছে অভিভাষণ, ঠিক আছে। প্রাবন্ধিকের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ এবং মূল আলোচনার ক্ষেত্র হচ্ছে বাঙালি সংস্কৃতি এবং ভাষাগত চেতনার যে রূপরেখা সেটা, ঠিক আছে। তারপরে পরে রয়েছে বাঙালির আত্মপরিচয় সূত্রপাত, ঠিক আছে। এই প্রবন্ধ পড়তে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আবু জারফ শামসুদ্দিন যে রয়েছে তার রচিত বাঙালির যে নিজস্ব আত্মনুসন্ধান, তার সঙ্গে সামাজিক পরিচয় কিন্তু পাবো আমরা এই প্রবন্ধের মধ্যে। তারপরে কি রয়েছে ভাষা ও সংস্কার বাঙালি চেতনার বিকৃতি, ঠিক আছে, যেখানে আমরা মূল আলোচনা দেখতে পাচ্ছি এই প্রবন্ধের ভাষার শুদ্ধিকরণ ও বুদ্ধিভিত্তিক সংস্কার ও বিশ্লেষণ কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরে পরের যে প্রবন্ধ রয়েছে মুসলমানদের যে স্বদেশ প্রবর্তন, বদরুদ্দিন যে রয়েছে, বদরুদ্দিন উমরের রচিত, যেখানে মূল আলোচনা আমরা দেখতে পাচ্ছি এই আর কি প্রবন্ধের মুসলিম মনন, তার সঙ্গে স্বদেশের সাথে ভাবনার যে মেলবন্ধন সেটা কিন্তু আমরা পাবো এই প্রবন্ধের মধ্যে। তারপরে রয়েছে দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রবন্ধের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের নিরিখে দ্বিজাতি তত্ত্বের যে চুলচেরা সমালোচনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে স্বরূপের সন্ধানে মার্চের স্বপ্ন, যেটা হচ্ছে বলে দিয়েছে আনিসুজ্জামান, তার সঙ্গে মুনতাসির মাউনুন যে রয়েছে তার রচিত, যেখানে বাঙালির স্বাধীনতা আকুতি এবং মুক্তির স্বপ্ন দর্শন কিন্তু আমরা পাবো এই প্রবন্ধগুলির মধ্যে, ঠিক আছে। তাহলে যে কয়েকটা টোটাল তোমাদের প্রবন্ধ পড়তে হচ্ছে এবং প্রাবন্ধিকের নাম, ঠিক আছে, তার সঙ্গে এর আলোচনার মূল ক্ষেত্রগুলি কী রয়েছে, কী বিষয় নিয়ে লিখেছে, সেগুলো নিয়ে কিন্তু আজকে সিলেবাসের আলোচনা আমার এতটাই ছিল। 3টা মডিউলে কিন্তু ভাগ করা ছিল, ঠিক আছে। সিলেবাসের আলোচনা আমি এখানে শেষ করছি, তবে শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে যোগাযোগ করে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দিতে পারবে, সে নোটসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য, যে কারণেই হয়ে থাকুক না কেন, ঠিক আছে। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য